Welcome everyone. In today's class, we will learn the hydroformylation reaction and its general mechanism. So first of all, we will look into what is basically the hydroformylation reaction. So the name hydroformylation arises from the fact that in a formal sense, a hydrogen atom and a formyl group are added across a double bond. মানে কি, মানে আমরা বলতে চাইছি দেখো এখানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, এখানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে এবং কি অ্যাড হচ্ছে, এখানে সিও অ্যাড হয়েছে এবং হাইড্রোজেন আর সিও অ্যাড হওয়ার ফলে আমার যেটা তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে, দেখো আমরা একটা ফরমাইল গ্রুপ মানে দেখতে অনেকটা আমার দেখলে মনে হবে অ্যালডিহাইড, কিন্তু ফরমাইল গ্রুপটা অ্যাকচুয়ালি আলাদা, কারণ আমরা এখানে ইউনিভ্যালেন্ট র্যাডিক্যাল বলি ওটাকে, সিএইচওটাকে। তাহলে আমার আলটিমেটলি কি তৈরি হবে, একটা ফরমাইল গ্রুপ তৈরি হচ্ছে। আর নেট রেজাল্টটা কি হচ্ছে, নেট রেজাল্টটা তৈরি হবে আমার একটা অ্যালডিহাইড তৈরি হবে, যেখানে একটা কার্বন অ্যাটম অ্যাকচুয়ালি আমার রিঅ্যাক্ট্যান্টের থেকে বেশি। তাহলে হাইড্রোফরমাইলেশন রিয়াকশন মেইনলি বেসিক্যালি কি তৈরি হচ্ছে, যে একটা হাইড্রোজেন অ্যান্ড একটা কার্বনিলের অ্যাডিশন হচ্ছে একটা ডবল বন্ড অথবা অলিফিনের সাথে, এবং আলটিমেটলি যেটা তৈরি করছে সেটা হচ্ছে একটা ফরমাইল গ্রুপের উৎপত্তি হচ্ছে। আর নেট রেজাল্ট হচ্ছে একটা অ্যালডিহাইড তৈরি হবে যেখানে কিনা একটা কার্বন অ্যাটম বেশি আছে উইথ, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, দ্য নেট রেজাল্ট অফ দিস প্রসেস ইজ extension of the carbon chain by one and introduction of oxygen into the molecule। মানে একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হবে, কারণ সি ছিল অলরেডি, তার সাথে যদি একটা অক্সিজেন এক্সট্রা আসে তাহলে আমার একটা অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে অলিফিন উইথ অ্যাডিশন অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বনিল will give an aldehyde with one extra carbon atom in presence of cobalt or rhodium catalyst। তাহলে ক্যাটালিস্ট এখানে কি, ক্যাটালিস্টটা হচ্ছে CO2CO haloid, দ্যাট ইজ দ্য কোবাল্ট ক্যাটালিস্ট। না হলে এখানে রোডিয়ামেরও ক্যাটালিস্ট ইউজ করা যেতে পারে। আমরা কোবাল্টের ক্যাটালিস্ট এই কারণেই এখানে ইউজ করছি, কারণ কোবাল্টের ক্যাটালিস্টটাই সর্বপ্রথম এখানে ইউজ করা হয়েছিল। আর এই হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটাকে অ্যাকচুয়ালি অনেক সময় অক্সো প্রসেসও বলা হয়ে থাকে। কেন? কারণ এখানে যেহেতু একটা অক্সিজেনই তো শুধুমাত্র অ্যাডিশন, কারণ দেখো এখানে কার্বনটা আছে, তাহলে আমার অক্সিজেনটা অ্যাকচুয়ালি এক্সট্রা ঢুকছে, ইন্ট্রোডাকশন অফ অক্সিজেন ইনটু দ্য মলিকিউল, তাই না? তাই এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অক্সিজেন ইনটু দ্য মলিকিউল। তাহলে তাই যদি হয়, সেই কারণে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অক্সো প্রসেসও বলতে পারি। তাহলে এটাকে আমরা অক্সো প্রসেসও বলতে পারি। আর এই যে হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটায় অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যে অ্যাকচুয়ালি এটাকে আবিষ্কার করেছিল বলতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা ডিসকভারি হয়েছিল সেটা হচ্ছে রোয়েলেন। রোয়েলেন অ্যাকচুয়ালি এটাকে করেছিল 1938-এ। রোয়েলেন অ্যাকচুয়ালি এটাকে আবিষ্কার করেছিল বা ডেভেলপ মানে যে ডিসকভার করেছিল সেটা হচ্ছে রোয়েলেন। তাহলে রোয়েলেন 1938 খ্রিস্টাব্দে হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটাকে জাস্ট ডিসকভার করেন, এবং এখানের যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি অলিফিনের সাথে হাইড্রোজেন এবং কার্বনিলের রিয়াকশন ইন প্রেজেন্স অফ কোবাল্ট আর রোডিয়াম ক্যাটালিস্ট। আর ফরমেশন কি, একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে উইথ ওয়ান এক্সট্রা কার্বন অ্যাটম। তাহলে এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি কি হচ্ছে, একটা অক্সিজেন মলিকিউল এখানে এক্সট্রা যোগ হচ্ছে বলে এটাকে আমরা অক্সো প্রসেসও বলছি। ওকে, so now we look into the mechanistic cycle of this hydroformylation reaction. So here actually cobalt catalyst is used, that is CO2CO whole 8. It is actually the dimer product. Now if we are going to calculate the total number of electrons in CO2CO whole 8, then you will get total 18 electrons. So now it will be catalytically inactive. কেন এটা catalytically inactive হবে? Because it is coordinatively unsaturated compound, saturated compound, কারণ 18 ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, এটার মধ্যে কোনো আনস্যাচুরেশন নেই, তাহলে এই ক্যাটালিটিক্যাল কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। না, এখন এখানে রিয়াকশন মিডিয়ামে দেখো হাইড্রোজেন আছে, তাহলে ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন অ্যাকচুয়ালি ইট উইল কনভার্ট ইনটু দ্য মনোমার। মনোমার মানে কি, অ্যাকচুয়ালি ডাইমার ইজ তো প্রোডাক্ট, CO2CO হলোইড, কোবাল একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে কোবাল যেখানে সিঙ্গেল বন্ড আছে, এক তো ওখানে কি হচ্ছে হালকা হলেও স্টেরিক ক্রাউডিং আছে। সেকেন্ড আর একটা কি দেখো, ইন প্রেজেন্স অফ কার্বনিল কি হচ্ছে, কার্বনিল সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার, তাহলে কোবাল থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে। তাহলে এই কারণে অ্যাকচুয়ালি কি CO2CO হোল 8 ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন কনভার্ট হচ্ছে ডাইমার থেকে মনোমার, কারণ মনোমারেও বেশি স্টেবল হচ্ছে।
কিন্তু আলটিমেট এখানে কোনো লাভ হচ্ছে না, বিকজ ইটসেলফ দ্য মনোমার উইল ফর্ম অ্যান 18 ইলেকট্রন কম্পাউন্ড, এগেইন ইট উইল বি কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। আমাদের কিন্তু ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড হতে হবে। এই কারণে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য ও যেটা করছে সেটা হলো ফার্স্ট স্টেপ উড বি লিগ্যান্ড ডিসোসিয়েশন, দ্যাট ইজ রিমুভিং ওয়ান সিও লিগ্যান্ড। কারণ একটা কার্বনিল লিগ্যান্ড ও তৈরি করার পরে অ্যাকচুয়ালি ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারবে, কারণ ও 16 ইলেকট্রন একটা কম্পাউন্ড ফর্ম করলো। দ্য কম্পাউন্ড উড বি অফ কোবাল্ট অ্যাটাচড উইথ 1 হাইড্রোজেন অ্যান্ড 3 কার্বনিল ময়েটিস। ওকে, তাহলে এটা হলো আমার প্রথম ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য কোবাল্টের যে কম্পাউন্ডটা আমরা পেলাম। এবারে আমরা যেটা ফার্স্ট স্টেপ হবে সেটা হচ্ছে অলিফিনেশন। অলিফিনেশন মানে কি? অলিফিনেশন মানে হচ্ছে ফার্স্ট স্টেপ হলো যে একটা ডবল বন্ড ময়েটির সাথে অ্যাটাচমেন্ট। আমরা এখানে একটা অলিফিন নিয়েছি সিম্পল, সেটা হচ্ছে তোমার প্রোপিন নিয়েছি সিম্পল। তাহলে প্রোপিন থেকে আমরা দেখো প্রথম যখন প্রোপিনটা হলো তাহলে কি হলো, প্রোপিনটার ওখানে অ্যাডিশন হচ্ছে কোবাল্ট ময়েটির সাথে। তাহলে আমরা ফার্স্ট স্টেপটাকে বলছি অলিফিনেশন। তাহলে অলিফিনেশন যখনই হলো তাহলে কি হলো, 2 ইলেকট্রনস ওখানে বাড়লো, তাহলে 16 টু ওখানে 18 গেল। তাহলে এরপরে নিশ্চয়ই কোনো আর অ্যাডিশন হতে পারবে না, কারণ 18 ইলেকট্রন অলরেডি হয়ে গেছে। তাহলে এরপর যেটা হবে আমার স্টেপ, নেক্সট স্টেপ উড বি বিটা মাইগ্রেটরি ইনসারশন, অর ইট কুড বি নেমড অ্যাজ 1-2 মাইগ্রেটরি ইনসারশন। তাহলে 1-2 যদি মাইগ্রেটরি ইনসারশন হয় তাহলে দেখো আমার কাছে এখন চান্স হচ্ছে দুটো এখানে কার্বন অ্যাটমস আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে যে কার্বন অ্যাটমটার সাথে মিথাইল গ্রুপ আছে। তাহলে কোবাল্ট উইল ট্রাই টু মেক আ বন্ড উইথ দ্যাট কার্বন অ্যাটম হুইচ উইল বি স্টেডিক্যালি লেস ক্রাউডেড, রাইট? স্টেডিক্যালি যে মোর ক্রাউডেড তার সাথে নিশ্চয়ই কোবাল্ট যুক্ত হবে না, কারণ সেখানে মোর স্টেডি ক্রাউডিং ফিল করছে। তাহলে অ্যাকচুয়ালি কোবাল্ট যেটা কার্বন অ্যাটমকে প্রেফার করবে সেটা হচ্ছে এটা। তাহলে কোবাল্ট যদি এই কার্বন অ্যাটমটাকে প্রেফার করে তাহলে দেখো আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন আমার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে যে CMe অ্যান্ড অ্যাটাচড উইথ 1 হাইড্রোজেন। তাহলে এটা হওয়ার পর নেক্সট যে স্টেপ হবে সেটা হবে, আচ্ছা, আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন দ্য কম্পাউন্ড উইল হ্যাভ টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়ালস টু 16। নাও ইট ক্যান হ্যাভ ওয়ান মোর সিও, কারণ আমরা তো অ্যাকচুয়ালি রিয়াকশন মিডিয়ামে সিও রেখেছি, তাহলে সিও এডিশন তো ওখানে হবে। তাহলে দেখো তারপরে আমার যেটা হবে সেটা হচ্ছে সিও অ্যাডিশন হলো। তাহলে সিও অ্যাডিশনটা মানে কি, শুধুমাত্র আমি এখানে সিওটাকে অ্যাড করলাম, কিন্তু সিও কি একটা নিউট্রাল কম্পাউন্ড অ্যান্ড 2 ইলেকট্রনস ডোনার, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকচুয়ালি এখানে গেল 18। তাহলে 18 যদি হয় ফার্দার আর কোনো অ্যাডিশন হবে না। তাহলে নেক্সট স্টেপটা কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আলফা মাইগ্রেটরি ইনসারশন। আলফা মাইগ্রেটরি ইনসারশন আর 1-1 ইনসারশন, কারণ আমরা বলেছি যে কার্বনিল শুধুমাত্র 1-1 ইনসারশনই দেয়, আর অলিফিন কি দেয়, অলিফিন দেয় 1-2 ইনসারশন। কারণ অলিফিনে দুটো কার্বন অ্যাটম থাকে, কার্বনের মধ্যে ডবল বন্ড থাকছে, তাই যে কোনো কার্বনের সাথেই অ্যাকচুয়ালি অ্যাটাক করতে পারে, সেই জন্য ওখানে 1-2 ইনসারশন হচ্ছে। কিন্তু কার্বনিলে কি হয়, অনলি কার্বন অ্যাটমই বন্ড ফর্মেশন করে, তাই সেখানে 1-1 ইনসারশন হয়। তাহলে আলফা মাইগ্রেটরি ইনসারশন যদি হয় তাহলে দেখো আমি এই প্রোডাক্টটা পাবো, অ্যান্ড আফটার আলফা মাইগ্রেটরি ইনসারশন ইট উইল ফর্ম আ 16 ইলেকট্রন কম্পাউন্ড। নাও এটার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন উইল গেট দ্য এন্ড প্রোডাক্ট, যেটা আমরা এখানে লিখছি। কারণ অক্সিডেটিভ অ্যাডিশন উইথ হাইড্রোজেন উইল ফর্ম আস 18 ইলেকট্রন কম্পাউন্ড ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন উই উইল গেট দ্য এন্ড প্রোডাক্ট, অ্যান্ড দ্য ক্যাটালিস্ট উইল বি রিজেনারেটেড। মানে কি, আমরা ক্যাটালিটিক সাইকেলটা আবার তৈরি করতে পারবো, অথবা ক্যাটালিটিক সাইকেলটা এইভাবেই চলতে থাকছে। কিন্তু এখানে দেখো আমি মাঝখানে একটা স্টেপ এঁকেছি, সেটা লিখেছি দেখো সিগমা বন্ড মেটাথিসিস। এটা একটু আলাদা। তাহলে সিগমা বন্ড মেটাথিসিসটা অ্যাকচুয়ালি কি? কারণ দেখো এন্ড প্রোডাক্টটা কিন্তু আলটিমেট আমার সেম হয়েছে। এখানে রিডাকটিভ এলিমিনেশন থেকে আমরা যে এন্ড প্রোডাক্টটা পাচ্ছি, অথবা হাইড্রোফরমাইলেশন রিয়াকশনের যে প্রোডাক্টটা আমরা পাই, এখানে দেখো অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটা সেম আছে। তাহলে এটা লেখার উদ্দেশ্য কি? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি থ্রু ক্যাটালিটিক সাইকেলে আমরা যদি অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন এই প্রোডাক্টটা দেখাতে পারি, তাহলে এখানে এই সিগমা বন্ড মেটাথিসিসও একই প্রোডাক্ট আসে। তাহলে হয় অ্যাকচুয়ালি কোনটা, হয় অ্যাকচুয়ালি সিগমা বন্ড মেটাথিসিস। কারণ আমাদের প্রিলিমিনারি দেখলে মনে হবে হয়তো অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশনই হওয়ার কথা, কিন্তু এই ক্যাটালিটিক সাইকেলটা যখন মেকানিস্টিক এস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন ধরনের স্টেপকে যখন আমরা সেখানে সিজ করে, বিভিন্ন স্টেপকে যখন সিজ করে তার করসপন্ডিং স্ট্রাকচার ডিটারমাইন করা হয়েছে, বিভিন্নভাবে মেকানিস্টিক সাইকেল তৈরি করার চেষ্টা করা হয়েছে, তখন দেখা গেছে এখানে অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে না, এখানে হচ্ছে সেটা হচ্ছে সিগমা বন্ড মেটাথিসিস। তাহলে সিগমা বন্ড মেটাথিসিসের প্রোডাক্টটা আমরা বুঝবো কিভাবে? সিগমা বন্ড মেটাথিসিসের মেকানিজম দেখলে আমরা বুঝতে পারবো, মেকানিজমটা আমরা পরের স্লাইডে দেখবো। কিন্তু তার আগে একটা বলি, তাহলে সিগমা বন্ড মেটাথিসিস সহজে আবিষ্কার করার নিয়ম হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন, যে প্রোডাক্টটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার সিগমা বন্ড মেটাথিসিস। তাহলে এখানে দেখো আমরা যেটা রিয়াকশন করাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে। তাহলে হাইড্রোজেন
হাইড্রোজেনের রেসপেক্টে যদি আমার এই কম্পাউন্ডটা রিয়াকশানে যায়, তাহলে সিগমা বন্ড মেটাসিসের প্রোডাক্টটা কী হবে, সেই প্রোডাক্টটাই হবে যেটা কিনা আফটার অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন যে প্রোডাক্টটা আসবে সেটাই আমরা পাবো সিগমা বন্ড মেটাসিসের প্রোডাক্ট। whereas in case of sigma bond metathesis the mechanism would be different which we will get in the next slide. তাহলে এটাকে আমি আরেকবার বলছি, এই ওভারঅল জিনিসটাকে আমি সামারাইজ করছি যে এখানে ক্যাটালিস্ট হচ্ছে CO2CO whole 8 which is actually catalytically inactive due to having total number of electrons equals to 18 and it is actually coordinatively saturated. Now in presence of hydrogen it will convert to a monomer. Again the monomer would be coordinatively saturated forming 18 electrons. So the first step would be ligand dissociation to show its catalytical activity after forming one compound of cobalt bonded with one hydrogen and 3 carbonyl moieties. Now the first step of the catalytical cycle will be the olefination, that is attachment with the double bonded moiety. In the next step it will undergo beta migratory insertion followed by CO addition. So after CO addition it will form that alpha migratory insertion. Now in general case it will undergo oxidative addition followed by reductive elimination to make the end product or to form the end product. But in these case, particularly in the hydroformylation reaction, it will undergo sigma bond metathesis instead of oxidative addition followed by reductive elimination, which actually has been already established when after researching the mechanistic cycle. আমরা যখন মেকানিস্টিক সাইকেলটা রিসার্চ করা হয়েছিল আগে, তখন আমরা অ্যাকচুয়ালি সিগমা বন্ড মেটাথিসিসই পেয়েছি এর মধ্যে অ্যাজ পার মেকানিজম, কারণ আমরা অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশন এর কোনো স্টেপ ওখানে আমরা পাইনি মেকানিস্টিক্যালি। তাহলে এখানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সিগমা বন্ড মেটাথিসিস হচ্ছে। এখন তোমরা যদি বলো বইয়ের জন্য, তাহলে আমরা বলবো বইয়েতে অ্যাকচুয়ালি অনেক সময় অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশন দিয়ে লেখা আছে, সিগমা বন্ড মেটাথিসিসকে সেখানে দেখানো হয়নি। কিন্তু যেহেতু এখানে অ্যাকচুয়ালি সিগমা বন্ড মেটাথিসিসটা হয়, তাই আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ফুল ক্যাটালিটিক সাইকেল এটাই দেখাবে। তোমরা একবারও শুধুমাত্র থ্রু অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশন দেখাবে না, কারণ এখানে অ্যাকচুয়ালি শুধু অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশনের প্রোডাক্ট আমরা পাই না। অ্যাকচুয়ালি যে মেকানিজমটা এখানে হয় সেটা কিন্তু সিগমা বন্ড মেটাথিসিস হয়। তাই ক্যাটালিটিক সাইকেলটা আমি এখানে যেটা দেখাচ্ছি তোমরা চেষ্টা করবে এটাই দেখানোর। শুধুমাত্র এক্সট্রা কি হচ্ছে, শুধুমাত্র এক্সট্রা সিগমা বন্ড মেটাথিসিসটা আমরা এক্সট্রা দেখাবো। আমরা অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশন যেরকম দেখাচ্ছি বাঁদিকে সেটাও দেখাবো, মাঝখানে শুধু সিগমা বন্ড মেটাথিসিসটা আমরা এক্সট্রা দেখাচ্ছি। এটা হয়তো তোমাদের বইতে তোমরা পাবে না, কিন্তু অ্যাকচুয়ালি সিগমা বন্ড মেটাথিসিসই এখানে হয়ে থাকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিগমা বন্ড মেটাথিসিসটা কীরকম ভাবে হচ্ছে বা এটার কি মেকানিজম, কারণ আমরা বাকি অন্যান্য স্টেপের মেকানিজম আমরা অলরেডি দেখেছি। তাহলে সিগমা বন্ড মেটাথিসিস দেখো একদম সোজা, সেটা হচ্ছে দেখো আমার আলটিমেটলি দেখো আফটার আলফা মাইগ্রেটরি ইনসারশন কি ছিল, আমরা মনে করো যদি এই গ্রুপটাকে একটা আর ধরে নিই, একটা অ্যালকিল গ্রুপ ধরি, তাহলে হবে আর সিও সিঙ্গেল বন্ড কোবাল্ট, আর কোবাল্টের সাথে আছে আমার 3টে কার্বনিল। দেখো আমরা সেটাই এঁকেছি, আর সিও কোবাল্টের সাথে 3টে কার্বনিল আছে। এবার যদি এখানে হাইড্রোজেন আসে, তাহলে এখানে আমরা কি বলছি, এখানে কোনো অক্সিডেটিভ এডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে না। দিস ইজ অ্যান কনসার্টেড পাথওয়ে অর কনসার্টেড মেকানিজম। এখানে কি হচ্ছে, জাস্ট হাইড্রোজেনটা এখানে অ্যাডিশন হচ্ছে। এখানে যদি আমরা একটা ট্রানজিশন স্টেট আঁকতে চাই, তাহলে আমরা এরকমভাবে আঁকতে পারি। দেখো সেটা হচ্ছে সিও হোল 3 এটা ছিল, আর এখানে কি এর সাথে কি আছে, সিও আর আছে। তাহলে আমরা কি বলছি, দেখো এখানে একটা কি আছে, হাইড্রোজেন এইটা। তাহলে আমরা কি বলছি যে আলটিমেটলি যেটা হচ্ছে, দেখো একটা কনসার্টেড পাথওয়ে, সেটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ডটা তার মানে আমার ভাঙছে। এখানে কি হচ্ছে, এখানে দেখো এই কোবাল্ট ময়েটির সাথে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে, এই কার্বনিলের সাথে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, আর এই কার্বনিলের যে কার্বন তার সাথে যে কোবাল্টের বন্ড আছে সেটাও কিন্তু ভাঙছে। তাহলে আলটিমেটলি দেখো জিনিসটা এরকমভাবে ডিভাইড করছি আমি একদম মাঝখান থেকে, তাহলে আমি এন প্রোডাক্টটা এটা পাবো। যদি আমি এটাকে ট্রানজিশন স্টেট বলতে পারি, তাহলে আমি এন প্রোডাক্টটা আমি এটা পাবো। দেখো আর সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, সরি 1 মিনিট, আর সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি এই লেখাটা একটু ভুল আছে, 1 মিনিট।
এখানে যেটা হবে সেটা হচ্ছে RCOH। তাহলে এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি কি আছে, কার্বনিলের হাইড্রোজেনের সাথে চলে আসছে। আর একটা কি হচ্ছে দেখো HCO CO3 আসছে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমরা সেম আফটার অক্সিডেশন অ্যান্ড রিডাকটিভ এলিমিনেশনও আমরা একই জিনিস পাবো। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি বললাম, এখানে একটা সিগমা বন্ড মেটাথিসিস টাইপের স্টেপ হচ্ছে। তাহলে এখানে যে ইন্টারাকশনটা হচ্ছে সেই ইন্টারাকশনটা আমি আবার একবার বলছি। ইন্টারাকশনটা দেখো যে হাইড্রোজেন যখন এখানে অ্যাডিশন হচ্ছে, ইন্টারাকশনটা হচ্ছে এই কার্বনের সাথে এই একটা হাইড্রোজেনের, আর কোবাল্টের সাথে এই হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেন এই বন্ডটা ভাঙবে, আর কার্বন আর কার্বন আর কোবাল্টের মধ্যে বন্ডটা ভাঙবে। তাহলে একটা কার্বন হাইড্রোজেন বন্ড এখানে তৈরি হবে, আর একটা কোবাল্ট হাইড্রোজেন বন্ড এখানে তৈরি হবে, and ultimately we will get the same product, where the product we are getting through oxidative addition followed by রিডাকটিভ এলিমিনেশন। তাহলে এখানে সিগমা বন্ড মেটাথিসিসটা আমরা পড়ছি কেন, কারণ আমরা দেখেছি যে এখানে সিগমা বন্ড মেটাথিসিসটাই হয়, অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই রিডাকটিভ এলিমিনেশন এই স্টেপটা এখানে হচ্ছে না। ওকে, নাও উই উইল গেট ইনটু দ্য স্টেবিলিটি কম্প্যারিজন। যেখানে আরটাকে আমরা অলরেডি অ্যালকিল গ্রুপ ধরছি, আমরা দেখো এখানে বলেছি যে মেটালের সাথে যখন এই বিটা মাইগ্রেটরি ইনসারশন স্টেপটা হচ্ছে, আমরা যদি ক্যাটালিটিক সাইকেলটা দেখি, আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন আমরা যে এই স্টেপটা পাচ্ছি, এই স্টেপটা কি হয়েছে দেখো, একটা মেটালের সাথে একটা অ্যালকিল গ্রুপ জুড়ে আছে। আমরা যদি কার্বনিলটাকে বাদ দিই, তাহলে আমরা এই মেটালের সাথে দেখো একটা অ্যালকিল গ্রুপ পাবো। এখন যদি মেটালের সাথে একটা অ্যালকিল গ্রুপের কম্প্যারিজন করি, তাহলে আমরা সবসময় বলবো দেখো যে দ্য লিনিয়ার স্ট্রাকচার উড বি মোর স্টেবল দ্যান দ্য ব্রাঞ্চ স্ট্রাকচার ডিউ টু দ্য স্টেরিক রিপালশন অর দ্য ডিউ টু দ্য স্টেরিক ক্রাউডিং। তাই যদি এখন লিনিয়ারটাই তুলনামূলকভাবে বেশি প্রেফারেবল হয়, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, সেখানে লিনিয়ার প্রোডাক্টটাই পাবো, আমরা কিন্তু ব্রাঞ্চ প্রোডাক্টটা পাবো না। যেখানে আমরা দেখো যখন আমরা প্রথম হাইড্রোফরমাইলেশন রিয়াকশনটা দেখেছিলাম, সেখানে দেখো আমরা লিখেছিলাম একটা লিনিয়ার প্রোডাক্ট, আর নিচেটা লিখেছিলাম ব্রাঞ্চ প্রোডাক্ট। এই ব্রাঞ্চ প্রোডাক্টটা আমরা কিভাবে পাচ্ছি, কারণ বিটা মাইগ্রেটরি ইনসারশন যদি আমরা করি, তাহলে টু টাইপস অফ বিটা মাইগ্রেটরি ইনসারশন পাবো, তাই না? কারণ সেখানে কার্বন কার্বন বন্ডটার মধ্যে একটা 1 যদি আর একটা 2, তাহলে বিটা মাইগ্রেটরি ইনসারশনটার জন্য দু ধরনের প্রোডাক্ট আমরা পেতে পারি, একটা লিনিয়ার পেতে পারি আর একটা ব্রাঞ্চ। এখন হতেও পারে দুটো ব্রাঞ্চটি হলো, কিন্তু মানে তুলনামূলকভাবে আমরা কি বলবো যে লিনিয়ারটা তুলনামূলকভাবে বেশি পরিমাণে স্টেবল হবে দেন ব্রাঞ্চ প্রোডাক্ট। দুটো যদি ব্রাঞ্চ হয়, তাহলে আমরা অ্যাজ পার কম্প্যারিজন আমরা দেখবো কোন ব্রাঞ্চটা তুলনামূলকভাবে বেশি স্টেবল হচ্ছে, অথবা কোন ব্রাঞ্চটা তুলনামূলকভাবে লেস ক্রাউডেড হচ্ছে। তাহলে এখানে আমরা যদি দেখি মেকানিস্টিক স্টেপ, তাহলে অ্যাজ পার বিটা মাইগ্রেটরি ইনসারশন কিন্তু আমরা সব সময়ের জন্য দুটো প্রোডাক্ট পাবো বিটা মাইগ্রেটরি ইনসারশনের পরে। কারণ এখানে আমি যদি 1-2 পজিশনটা দেখি, তাহলে এখানে দেখো এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। তাহলে 1-2 মাইগ্রেটরি ইনসারশনটা দু ধরনের প্রোডাক্ট দেবে, একটা কোবাল্টের সাথে এই কার্বনটা সব প্রথমে অ্যাটাচ হতে পারে, আর একটা কোবাল্টের সাথে এই কার্বনটা অ্যাটাচ হতে পারে। তাহলে আমি দুটো মাইগ্রেটরি ইনসারশনের প্রোডাক্ট পাবো, একটার ক্ষেত্রে আমি লিনিয়ার পাচ্ছি আর একটার ক্ষেত্রে ব্রাঞ্চ পাচ্ছি। তাহলে লিনিয়ারটা মোর স্টেবল দ্যান ব্রাঞ্চড। আবার কোনো কোনো সময় হতে পারে আমি হয়তো দুটোই ব্রাঞ্চ পেলাম, তখন আমি দেখবো কোন ব্রাঞ্চটা বেশি স্টেবল। আবার কোনো কোনো সময় দেখা যেতে পারে দুটোই হয়তো লিনিয়ার পাচ্ছি, তাহলে দুটো লিনিয়ার পাওয়ার সময় আমি দেখবো যে কোনটা স্টেবল। দুটো লিনিয়ারের সময় আমি দেখবো একই স্টেবিলিটি পাচ্ছি, কারণ দুটো লিনিয়ার মানে কি দুদিকে ফাঁকা হবে, তাহলে একই স্টেবিলিটি পাবো। কিন্তু দুটো ব্রাঞ্চ আমার হতেই পারে, দুটো ব্রাঞ্চের সময় আমি দেখবো কোন ব্রাঞ্চটা তুলনামূলকভাবে বেশি স্টেবল, আমি সেইটাকে মেজর প্রোডাক্ট হিসেবে ডিটারমাইন করব। তাহলে এখানে আমরা এই জন্যই বলতে চাইছি যে লিনিয়ারটা ব্রাঞ্চের কম্পারিজনে তুলনামূলকভাবে বেশি স্টেবল। তাই লিনিয়ারটা যদি বেশি স্টেবল হয়, তাহলে সবসময়ের জন্য আমি দেখবো লিনিয়ার প্রোডাক্ট ফরমেশন ইজ কম্পারেটিভলি মোর প্রেফারেবল দ্যান আ ব্রাঞ্চ প্রোডাক্ট। এই কারণেই আমরা লিনিয়ার প্রোডাক্টটাকে নিয়ে বেশি ভাবছি, ব্রাঞ্চ প্রোডাক্টটাকে আমরা কিন্তু অ্যাজ বার মেকানিস্টিক সাইকেল আমরা দেখাইনি। যদিও রিয়াকশনের ক্ষেত্রে আমি মেজর আর মাইনার বলে লিখেছি, এর ক্ষেত্রে রিয়াকশনের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বলবো এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। যদি আমি লিনিয়ারের ক্ষেত্রে বলতে চাই, তাহলে এটাকে আমি মেজর বলবো, আর এটাকে কি বলবো, এটাকে বলবো আমি মাইনার প্রোডাক্ট। কিন্তু আমরা মেকানিস্টিক সাইকেলে এটা দেখাইনি, কারণ মেকানিস্টিক সাইকেলে শুধুমাত্র আমরা মেজর প্রোডাক্টটারই ফরমেশন দেখিয়েছি, আমার মাইনার প্রোডাক্টের ফরমেশন মেকানিস্টিক সাইকেলে দেখানোর কোনো প্রয়োজন নেই। Okay, now definition. What is the definition? The process involves addition of hydrogen and carbonyl to an olefinic double bond using CO2CO8 or rhodium catalyst, resulting in the formation of an aldehyde which has one carbon atom more than the olefin. Actually, the aldehydes are not the end products; they get further reduced to alcohol. দেখো এখানে যে ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটিটা থ্রু কোবাল্ট ক্যাটালিস্ট আমরা দেখছি, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, রিডাকশনটা যে হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড থেকে আমরা ফার্দার অ্যালকোহলও পেয়ে যেতে পারি, কিন্তু আমার এখানে অ্যালকোহল দেখানোর কোনো দরকার নেই, কারণ ইটসেলফ হাইড্রোফরমাইলেশন
ফর্মাইলেশন রিয়াকশনের ইম্পর্টেন্সটাই হচ্ছে আমার অ্যালডিহাইড অব্দি আসে। এন্ড প্রোডাক্ট যদিও আমরা কিছু কিছু সময় অ্যালকোহল পাই, অ্যালকোহল এখানে ফর্মেশনটা মেকানিস্টিক সাইকেলে দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা কি আমরা কোবাল্ট ক্যাটালিস্ট ইউজ করছি। এখানে দেখো আরেকটা আমরা যেটা লিখেছি যে রোডিয়াম ক্যাটালিস্টও ইউজ করা যেতে পারে, কিন্তু কেন আমরা রোডিয়াম ক্যাটালিস্ট দিয়ে দেখাচ্ছি না, কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অথবা প্রথম যখন হাইড্রোফর্মাইলেশন রিয়াকশন আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু কোবাল্ট ক্যাটালিস্ট দিয়ে আবিষ্কার হয়েছিল, রোডিয়াম ক্যাটালিস্ট দিয়ে সেটা আবিষ্কার হয়নি। মানে ডিসকভারিটা কোবাল্ট ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়েছিল বলেই আমরা কিন্তু মেকানিস্টিক সাইকেলটা কোবাল্ট ক্যাটালিস্ট দিয়েই দেখাই। এখন কেন রোডিয়াম ক্যাটালিস্টের কথা আসছে সেটা আমরা পরে আসছি। এখন যদি ডেফিনেশন পড়ে তাহলে তোমরা এই ডেফিনেশনটা লিখবে উইথ ওয়ান এক্সাম্পল হুইচ আই হ্যাভ অলরেডি রিটেন হিয়ার। দেখো এখানে এই ক্ষেত্রে যে অলিফিনটা আছে সেই অলিফিনের ক্ষেত্রে দেখো আমরা সবসময়ের জন্যই ব্রাঞ্চ আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন সবসময়ের জন্য দেখো ব্রাঞ্চড পাবো, আমরা কোনো সময়ই কিন্তু লিনিয়ার পাবো না। কারণ আমি কি করেছি যে কার্বনের চারধারে আমি মিথাইল গ্রুপ অ্যাটাচ করেছি। হ্যাঁ, যদি এখন যদি বলি ওটা হাইড্রোজেন তাহলে সব পুরোটাই লিনিয়ার পাবো, কিন্তু আমি যদি ধরি যে কার্বনের চারধারে যে বন্ডগুলো আছে সেগুলো যদি আমি মিথাইল ধরি, মানে কি, মানে আমি এই এই গ্রুপগুলো বলতে চাইছি যে যে হ্যাঁ এইগুলো যদি আমার মিথাইল গ্রুপ হয়, চারটি যদি মিথাইল হয়, তাহলে দেখো অলওয়েজ আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন উইল গেট দ্য প্রোডাক্টস অ্যাজ ব্রাঞ্চড মেটাল অ্যালকিল চেন। তাহলে দুটোর ক্ষেত্রে আমি ব্রাঞ্চ পাবো, সেক্ষেত্রে আমি দেখবো কোন ব্রাঞ্চ প্রোডাক্টটা তুলনামূলকভাবে বেশি স্টেবল অথবা তুলনামূলকভাবে লেস ক্রাউডেড, তাহলে সেই প্রোডাক্টটা বেশি স্টেবল হবে। Now, importance of using the cobalt catalyst. Now, in presence of cobalt catalyst, the process is carried out at high temperature, almost equals to 150 to 180 degrees centigrade, and pressure which is almost 200 atmosphere. Now, the active catalyst will be converted into a monomer from CO to CO8 to HCO whole 4 after addition of hydrogen. Now, in these high pressure condition, it prevents the decomposition of that carbonyl hydride and hence the formation of aldehyde, summarized as follows. Now তাহলে স্টেপগুলো কি কি হচ্ছে, দ্যাট ফার্স্ট স্টেপ উড বি দ্য কোঅর্ডিনেশন অফ অ্যালকিন, দ্যাট ইজ দ্য olefination step. Second would be the after olefination it would definitely go beta migratory insertion or 1 to migratory insertion of that alkene into the cobalt hydrogen bond. Now the third step would be the coordination of CO or the addition of CO to form an 18 electron species. Now when the CO would be added, definitely the next step would be alpha migratory insertion of that carbonyl in between that cobalt carbon bond. And then the last two steps would be that oxidative addition followed by reductive elimination, but in these case actually the sigma bond metathesis is happening instead of this oxidative and reductive elimination. কিন্তু আমরা কি বলছি যে 5 আর 6 এর ক্ষেত্রে আমরা oxidative addition reductive elimination লিখবো, and ব্র্যাকেটে দুটোকে একসাথে আমরা লিখে রেখেছি যে সিগমা বন্ড মেটাথিসিস। আমি যেরকমভাবে এখানে লিখেছি তোমরাও পারলে সেরকমভাবেই লিখো, তাতে কি হবে এক্সামিনারকে বোঝানো এটা অনেক বেশি তুলনামূলকভাবে ইজি, যে অক্সিডেটিভ এডিশন অফ হাইড্রোজেন অ্যান্ড রিডাকটিভ এলিমিনেশন যে স্টেপটা হচ্ছে সেটাকে সম্মিলিতভাবে আমরা সিগমা বন্ড মেটাথিসিস বলছি, এবং এটাই এখানে হয়ে থাকে। আর আদার ক্যাটালিস্ট আমরা সেখানে বলেছিলাম যে রোডিয়াম ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি ইউজ করা যেতে পারে, সেই প্রসঙ্গে আমরা এখন আসছি। যে এখানে আমরা দেখো CO টু CO হোল 8 এর ছাড়া আমরা HCO হোল 3 অ্যান্ড PBU3 দ্যাট ইজ বিউটাইল গ্রুপ, একটা ট্রাইবিউটাইল ফসফিন গ্রুপ আমরা এখানে এনেছি ইনস্টিড অফ কার্বনিল। এটা কেন এখানে আনছি দেখো, কারণ এখানে বলা হয়েছে ডেভেলপড বাই শেল মানে একটা ইনি একজন সায়েন্টিস্ট, সেল হচ্ছেন একজন সায়েন্টিস্ট, ইনি অ্যাকচুয়ালি এই ক্যাটালিস্টটাকে ডেভেলপ করেছেন। এর সাহায্যে আমরা কি পেয়েছি, এই সাহায্যে দেখো আমরা পেয়েছি যে লিনিয়ার প্রোডাক্টটা তুলনামূলকভাবে ব্রাঞ্চ প্রোডাক্টের থেকে অনেক বেশি পরিমাণে ফর্ম হয়। আগেরগুলো আমরা কি বলছিলাম লিনিয়ার মেজর অ্যান্ড ব্রাঞ্চড মাইনর ডেফিনেটলি, বাট দেয়ার উড বি সার্টেন রেশিও। কিন্তু এখানে কি বলছে যে এই ক্যাটালিস্টটা যদি আমরা ইউজ করি তাহলে লিনিয়ারটার সাথে ব্রাঞ্চ প্রোডাক্টের রেশিওটা আরও বাড়বে। মানে লিনিয়ার প্রোডাক্টটা তো এমনিই মেজর ছিল, কিন্তু ও তুলনামূলকভাবে আরও বেশি পরিমাণে মেজর হবে এবং তার পার্সেন্টেজটা আরও বেশি হবে। আর এছাড়াও যে আদার ক্যাটালিস্ট আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে রোডিয়াম ক্যাটালিস্ট। কিন্তু রোডিয়াম ক্যাটালিস্টের প্রেজেন্সে দেখো রিয়াকশনটা খুব কম টেম্পারেচারে হচ্ছে, কারণ কোবাল্ট ক্যাটালিস্টের প্রেজেন্সে কি ছিল 150 ডিগ্রি টু 180 ডিগ্রি টেম্পারেচার ওয়াজ রিকোয়ার্ড, বাট ইন প্রেজেন্স অফ রোডিয়াম ক্যাটালিস্ট দ্য টেম্পারেচার ইজ কম্পারেটিভলি লেস, দ্যাট ইজ 90 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড, and
and the pressure has been drastically reduced from 200 atmosphere to 12 atmosphere. Just 12 atmosphere, in just 12 atmosphere pressure, the reaction can be carried forward in presence of rhodium catalyst. তাহলে এটা হচ্ছে highly efficient. But what is the problem to use the rhodium catalyst? Because it is highly costly. এটা প্রচণ্ড মানে মূল্যবান, অথবা বলতে পারো এর খরচা অনেক বেশি। এটা যদি কস্টলি হয় তাহলে এর এক্সপেন্সও অনেক বেশি, অথবা খরচাও অনেক বেশি হবে। তাহলে কি করতে হবে, যে এমন একটা ক্যাটালিস্ট আমাকে ডিজাইন করতে হবে যার লাইফ সাইকেলটা তুলনামূলকভাবে বেশি হয়, মানে যে নিজের থেকে অনেক বেশি দিন পর্যন্ত থাকতে পারে, ডিগ্রেড হবে না, ডিকম্পোজ করবে না, অনেক মানে সেলফ লাইফটা অনেক বেশি দিনের থাকবে, এবং এটাকে রিইউজ করা যাবে। এরকম যদি হয় যে ক্যাটালিস্টটাকে আমি ইউজ করলাম এবং সেটাকে আমায় ফেলে দিতে হবে, রিয়াকশন মিডিয়ামে ডিজলভ করে গেল, তাহলে কিন্তু সেই ক্যাটালিস্টকে আমরা ইউজ করতে পারবো না, বিকজ রোডিয়াম ইজ হেভি কস্টলি। তাহলে এমন একটা ক্যাটালিস্টকে আমরা ডিজাইন করব যার সেলফ লাইফ অনেক বেশি এবং তাকে আমরা রিইউজ করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ হাইড্রোফরমাইলেশন রিয়াকশন না অ্যান্ড ইটস বেসিক মেকানিজম, সেখানে কোবাল্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট কোবাল্ট ক্যাটালিস্ট অ্যান্ড হোয়াট আদার ক্যাটালিস্ট ক্যান বি ইউজড ইন স্টেট অফ দ্যাট কোবাল্ট ক্যাটালিস্ট। তাহলে এই যে হাইড্রোফরমাইলেশন রিয়াকশন আমরা শিখলাম, এখান থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে, ডেফিনেটলি you can ask through the website www.nhinstry.com, or you can directly mail us at nhinstry@gmail.com, or you can directly call or WhatsApp us in the given number. So thank you for watching this video, and if you have any doubt, just ping me. I will try to figure it out that. So see you in the next class.